হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা এমন কিছু সাবজেক্ট নিয়ে কথা বলবো হতে পারে যেগুলো অনেক লোকেরই অজানা রয়েছে। যেরকম আমরা কটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, সেভিংস অ্যাকাউন্টে কত টাকা ডিপোজিট করতে পারি, এছাড়া কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কত টাকা পর্যন্ত আমরা ফেরত পেতে পারি। তাহলে আজকে আমরা আমাদের ভিডিওতে বেসিক তো কভার করবই, তার সাথে সাথে আলোচনা করব এই সব সাবজেক্ট নিয়ে যেগুলো হতে পারে তোমাদের অনেকেরই অজানা রয়েছে। তাহলে আজকের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি সেভিংস অ্যাকাউন্ট কাকে বলে। সেভিংস অ্যাকাউন্ট হলো একটি ডিপোজিট অ্যাকাউন্ট, যেটি আমাদের সেভিংসকে এনকারেজ করার জন্য এই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল। এবার আমরা চলে আসি সেভিংস অ্যাকাউন্টের বেনিফিট কী আছে। প্রথমত হলো সেভিংস অ্যাকাউন্টে আমরা যখন টাকা রাখি তখন কিন্তু একটা সামান্য হলেও 2 থেকে 3% আমরা ইন্টারেস্ট পাই। সেটা কিন্তু ঘরে ক্যাশ রেখে দিলে কোনোদিনই সম্ভব হয় না। 2 নম্বর হলো সিকিউরিটি। ঘরে ক্যাশ রাখলে যেটা কিন্তু আমাদের চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, সেটা কিন্তু আমরা ব্যাংকে যদি ডিপোজিট করে দিই তাহলে কিন্তু সেই ভয় আমাদের থাকে না। 3 নম্বর হলো বিল পেমেন্ট করার ক্ষেত্রে কাজে লাগে, যেরকম ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, এই ধরনের বিল পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের সেভিংস অ্যাকাউন্ট খুবই কার্যকরী ভূমিকা নেয়। 4 নম্বর হলো অনলাইন ব্যাংকিং। এখন প্রতিটি ব্যাংকই আমাদের অনলাইনে সুবিধা দেয় এবং এই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের বিল পেমেন্ট করতে পারি। এছাড়া আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস করতেও কিন্তু আমাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হেল্প করে। এছাড়া অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্টেটমেন্টও তুলতে পারি, আমরা আমাদের ব্যালেন্স কত আছে সেগুলোও জানতে পারি। এগুলো কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি। এছাড়া ব্যাংক আমাদের চেক বুক, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি সুবিধা কিন্তু সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের উপর আমাদের দিয়ে থাকে। এছাড়া এখন ম্যাক্সিমাম ব্যাংকই বিভিন্ন অ্যাপ খুলে দিয়েছে, যেই অ্যাপের মাধ্যমে গিয়েও কিন্তু আমরা আমাদের ট্রানজ্যাকশন করতে পারি। 3 নম্বরে চলে আসি, আমরা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলবো কী করে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুবই ইজি একটা প্রসেস। এখানে আমাদের একটি পছন্দসই ব্যাংকে যেতে হবে, যে ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে জেনারেল কিছু ইনফরমেশন থাকে, যেরকম নাম, অ্যাড্রেস, বয়স, টেলিফোন নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি ইত্যাদি ইনফরমেশন আমাদের এখানে দিতে হয়। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তার সাথে আমাদের বেশ কিছু ডকুমেন্টস দিতে হয়, যেরকম আমাদের প্যান কার্ড দেওয়া এখন প্রায় ম্যান্ডেটরি হয়ে গেছে বলা যায়। এছাড়া আমাদের একটি ফটো আইডি প্রুফ দিতে হয়, আমাদের ফটো লাগে। আর কোনো যদি জয়েন্ট হোল্ডার থাকে, অর্থাৎ একাধিক লোক মিলে যদি একটি অ্যাকাউন্ট খুলতে চায়, তাহলে কিন্তু তারও প্যান কার্ড এবং ফটো আইডি প্রুফ দরকার পড়ে। এছাড়া তুমি চাইলে তোমার অ্যাকাউন্টে কাউকে নমিনি হিসাবে রাখতে পারো। 4 নম্বরে চলে আসি, কত ধরনের সেভিংস অ্যাকাউন্ট হয়। 1 নম্বর নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, যেটা সাধারণ আমরা সবাই খুলে থাকি। 2 নম্বর এনআরআই অ্যাকাউন্ট, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের জন্য কিছু অ্যাকাউন্ট হয়, যেটাকে এনআরআই অ্যাকাউন্ট বলে। এনআরআই অ্যাকাউন্ট সম্পর্কে আগের ভিডিওতে আমরা কিছু আলোচনা করেছিলাম, তোমরা চাইলে ওই ভিডিওটি আই বাটনে আসছে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এই ভিডিও শেষ হলে দেখে নিতে পারো। 3 নম্বর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টে ন্যাচারালি কোনো মিনিমাম ব্যালেন্স ব্যাংকে মেনটেন করতে হয় না। তোমার অ্যাকাউন্টে যদি কোনো পয়সাও না থাকে তাহলেও তোমার অ্যাকাউন্টটি চলতে থাকবে, ব্যাংক এর জন্য কোনো চার্জ কাটবে না। 4 নম্বর হলো স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্টকে আমরা এক ধরনের সেভিংস অ্যাকাউন্টও বলতে পারি, যদিও সেভিংস অ্যাকাউন্টের সাথে সামান্য কিছু পার্থক্য এর থাকে। তোমরা চাইলে স্যালারি অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী আছে সেই সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানিয়ে দেবো, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে পারো। 5 নম্বর, কারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। প্রতিটি ইন্ডিভিজুয়ালি চাইলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে, একেবারে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খুলতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি মাইনর হয় অর্থাৎ 18 বছরের থেকে কম বয়স হয়, তাহলে কিন্তু তার একজন গার্ডিয়ান লাগবে, যে কিনা তার হয়ে ট্রানজ্যাকশানগুলো করবে। এছাড়া HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি চাইলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। যে কোনো এনআরআইও চাইলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। এছাড়া বিভিন্ন ট্রাস্ট, সোসাইটি এরা চাইলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। 6 নম্বরে আসছে, কারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে না। যে কোনো কোম্পানি তারা চাইলেও কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে না। এছাড়া পার্টনারশিপ ফার্ম, LLP এরা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে না। এছাড়া গভর্নমেন্ট অর্গানাইজেশনও কারেন্ট অ্যাকাউন্টের উপরই তাদের সমস্ত ট্রানজ্যাকশান করে, তারাও কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খোলে না। 7 নম্বরে চলে আসি, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কোন ধরনের চার্জ আমাদের লাগে। প্রথমত বলি, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ কিন্তু আমাদের দিতে হয় না, কিন্তু পরবর্তী সময় বেশ কিছু ফেসিলিটিস ব্যাংক আমাদের দিয়ে থাকে এবং তার জন্য ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে কিছু চার্জেস নেয়। যেরকম ধরো SMS ফেসিলিটিস দেওয়ার জন্য ব্যাংক কিছু চার্জ নেয়। এছাড়া আমাদের প্রয়োজনে যদি আমরা কোনো সময় কোনো ডিডি বানাই, অর্থাৎ ডিমান্ড ড্রাফট, তাহলে কিন্তু ব্যাংক সেখান থেকে চার্জ নেয়।
অনেক সময় অনেক ব্যাংক এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস করার জন্য কিছু চার্জ আমাদের কাছ থেকে নিয়ে থাকে। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো জিরো ব্যালেন্স অথবা স্যালারি অ্যাকাউন্ট যদি না হয় তাহলে কিন্তু আমরা মিনিমাম ব্যালেন্স মেনটেন না করলেও কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে কিছু চার্জেস নিয়ে থাকে। এছাড়া এটিএম কার্ড আর চেকবুক ইস্যু করার জন্য কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে চার্জ নিয়ে থাকে। এবার আসি সেভিংস অ্যাকাউন্টের ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেই নিয়ে। প্রথমত বলি, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট খুবই কম থাকে, 2 থেকে 3% ইন্টারেস্ট ন্যাচারালি ব্যাংক দিয়ে থাকে। কিন্তু অনেক সময় আমরা দেখি অনেক প্রাইভেট ব্যাংক আছে তারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে, কখনো 5 থেকে 7% পর্যন্ত সেভিংস ব্যাংকের উপর ইন্টারেস্ট তারা দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই প্রাইভেট ব্যাংক কিন্তু অনেক সময় কিন্তু তাদের মিনিমাম যে ব্যালেন্স আছে অনেক সময় 50,000 অথবা 75,000, আবার কোনো সময় অথবা 1 লাখ টাকাও পর্যন্ত রাখে, যে এই মিনিমাম ব্যালেন্স আমাদের কিন্তু মেনটেন করতে হবে। ন্যাচারালি গভর্নমেন্ট ব্যাংক যেগুলো থাকে ওখানে কিন্তু 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত মিনিমাম ব্যালেন্স আমাদের মেনটেন করতে হয়। আর 2 নম্বর অসুবিধা যেটা হলো লিমিটেড ট্রানজ্যাকশন। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা চাইলে যত খুশি ট্রানজ্যাকশন আমরা করতে পারি না, তার একটা লিমিটেশন রয়েছে এবং এটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সেটা অবশ্যই তোমরা ব্যাংকের কাছে জেনে নিও যে তোমরা কতগুলো ট্রানজ্যাকশন মাসে করতে পারবে। এবার আমরা চলে আসি এফএকিউতে, যেরকম সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম কত টাকা ব্যালেন্স মেনটেন করতে হয়। দেখো, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন রকম ব্যালেন্স মেনটেন করতে হয়। ন্যাচারালি গভর্নমেন্ট ব্যাংকগুলোতে 1,000 টাকা থেকে 5,000 টাকা আমাদের মিনিমাম ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হয়। কিন্তু কিছু প্রাইভেট ব্যাংক আছে যাদের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়। এবং অনেক প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে যারা কিনা অনেক বেশি ইন্টারেস্ট আমাদের দেয়, অনেক সময় তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম ব্যালেন্স মেনটেনের যে নিয়ম থাকে সেটি কিন্তু 1 লাখ টাকার ওপরেও হয়ে থাকে। সেটা অবশ্যই ব্যাংকের কাছে জেনে তবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাও। 2 নম্বর, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে কত টাকা পর্যন্ত আমরা সেভিংস ব্যাংকে ডিপোজিট করলে আমাদের কোনো ট্যাক্স লাগবে না। এক্ষেত্রে বলবো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে তুমি যত ইচ্ছা অ্যামাউন্ট ডিপোজিট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুধু যে অ্যামাউন্টটি তুমি ডিপোজিট করছো সেটি তোমার আইটি রিটার্নে অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাচ্ছ নাকি সেটাই বড় ব্যাপার। ধরে নিলাম তুমি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে তুমি 5 লাখ টাকা জমা করেছো, সেই অ্যামাউন্টটি যদি তোমার ইনকাম হয় তাহলে সেই টাকা অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে এবং তার জন্য তোমার যে ট্যাক্স হয় সেটা তোমার পেমেন্ট করতে হবে। কিন্তু সেই টাকা যদি তুমি কোনো লোন নিয়ে থাকো অথবা তোমার বাবা অথবা মা, ভাই, বোন কারোর কাছ থেকে তুমি গিফট পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার কোনো ট্যাক্স দিতে হবে না। সুতরাং কত টাকা ডিপোজিট করছো তার উপর কিন্তু তোমার ট্যাক্স লায়াবিলিটি হয় না, তুমি কত টাকা ইনকাম করছো তার উপর তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হয়। আর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি যদি কোনো ইন্টারেস্ট আর্ন করো তাহলে সেটা অবশ্যই তোমার ইনকামের সাথে যোগ হবে। তবে তুমি 80 TTA সেকশনে 10,000 টাকা পর্যন্ত সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের উপর যে ইন্টারেস্ট আছে সেটা ছাড় পেতে পারো। এবং কেউ যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে সে কিন্তু 80 TTB সেকশনে 50,000 টাকা পর্যন্ত তার ইন্টারেস্টের উপর ছাড় পেতে পারে। এবার অনেকের প্রশ্ন থাকে যে ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত সে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে জমাতে পারে। এর কোনো লিমিট নেই, তুমি চাইলে যত খুশি অ্যামাউন্ট তুমি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। শুধু সেই অ্যামাউন্টটি তুমি তোমার ইনকাম ট্যাক্স রিটার্নে যদি তুমি দেখিয়ে থাকো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। ধরে নিলাম তুমি এই বছর 6 লাখ টাকা ইনকাম করেছো এবং সেটি তুমি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে রেখেছো এবং সেই অ্যামাউন্টটি তোমার থেকে গেছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে, এবং পরের বছর তুমি আবার 7 লাখ টাকার ইনকাম করেছো এবং সেটি তুমি তোমার ইনকাম ট্যাক্স ফাইলেও দেখিয়েছো এবং সেই 7 লাখ টাকা তুমি তোমার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আবার রেখেছো। তাই দুটো মিলিয়ে তোমার হয়ে গেল 13 লাখ টাকা। সেই অ্যামাউন্ট যদি তোমার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই, শুধু তুমি তোমার ইনকামটি ইনকাম ট্যাক্স ফাইলে দেখিয়ে দিলে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখছো তার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নেই। এবার অনেকের প্রশ্ন থাকে সে বিজনেসের ট্রানজ্যাকশন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে করতে পারে কিনা। দেখো, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু মেনলি খোলা হয় সেভিংসের উদ্দেশ্যে। তুমি যে ইনকামটি করছো সেই ইনকামটি জমা রাখার জন্য কিন্তু সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সুতরাং এইখানে কিন্তু সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে বিজনেস ট্রানজ্যাকশন না করাই ভালো। আমি তোমাদের রেকমেন্ড করব অবশ্যই একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে তবেই তোমরা তোমাদের বিজনেসের ট্রানজ্যাকশন করো, সেটিই কিন্তু তোমাদের কাছে সবথেকে ভালো বিকল্প। এবার আসি কতগুলো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলতে পারি। এক্ষেত্রেও কিন্তু কোনো বিধিনিষেধ নেই, তুমি চাইলে যত খুশি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারো, তবে ততগুলোই খোলো যতগুলো তুমি মেনটেন করতে পারবে। কেননা তুমি যত বেশি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তোমাকে কিন্তু তত বেশি মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে এবং তোমার টাকা ব্লক হয়ে থাকবে। এছাড়া ব্যাংকের বিভিন্ন চার্জেস আছে, এটিএম চার্জেস, SMS চার্জেস, সেগুলো কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। আমার মনে হয় সময় বিশেষে একজন ব্যক্তির 2 থেকে 3টে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকা
মোর দ্যান এনাফ। এবার আমরা আসি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আমরা কত ক্যাশ ডিপোজিট এবং উইথড্রল করতে পারি। এক্ষেত্রেও কোনো নিয়ম নেই যে তুমি কত টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবে আর কত টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবে না। কেননা কারোর বাড়িতে যদি কোনো কারণে কোনো অনুষ্ঠান হয় তখন দেখা যাবে তাকে প্রচুর টাকা ক্যাশ তুলতে হচ্ছে। শুধু কোনো ক্ষেত্রে ব্যাংক কিন্তু জানতে চায়, যদি অ্যামাউন্টটি অনেক বড় হয় তাহলে ব্যাংক জানতে চায় যে কী কারণে ওই টাকা সে ডিপোজিট করছে অথবা কী কারণে ওই টাকা সে উইথড্রল করছে, এবং প্রয়োজন বিশেষে ব্যাংক কিন্তু চাইলে সেই ইনফরমেশন আরবিআই অথবা ইনকাম ট্যাক্সের সাথে শেয়ার করতে পারে। এবার লাস্টে চলে আসি, সেভিংস অ্যাকাউন্ট কি সেফ? অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট সেফ, কিন্তু কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাংক তোমাকে 5 লাখ টাকা পর্যন্ত ফেরত দিতে বাধ্য থাকবে। উদাহরণ হিসেবে ধরি, তোমার যদি সেই ব্যাংকে 8 লাখ টাকা জমা থাকে তাহলে কিন্তু ব্যাংক তোমাকে 5 লাখ টাকাই ফেরত দেবে যদি সেই ব্যাংক দেউলিয়া হয়ে যায়। আর তোমার যদি সেই ব্যাংকে 1 লাখ টাকা জমা থাকে তাহলে কিন্তু ব্যাংক তোমাকে 1 লাখ টাকাই ফেরত দেবে। এবং এটি শুধু তোমার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের উপর নয়, সেই ব্যাংকে তোমার টোটাল যে অ্যামাউন্ট আছে তার উপর কিন্তু ক্যালকুলেশন হবে। সুতরাং তোমার ব্যাংকে রাখা অ্যামাউন্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই সাজেস্ট করব তুমি 2 অথবা 3টে ব্যাংকে সেই টাকা ভাগ করে রাখো, যাতে তুমি ওই 5 লাখের ইন্স্যুরেন্স কভারেজটা তুমি নিতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত ধরনের তথ্য তোমাদের দিতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কেননা তোমরা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে এই ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য। আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমরা কিন্তু এই ধরনের ইনফরমেশনাল ভিডিও তোমাদের কাছে আনতেই থাকি। তাহলে বন্ধুরা, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।